পেট্রোপণ্যে চড়া সুর মুখ্যমন্ত্রী। কাল দিল্লিতে মুখ্যমন্ত্রী, সরগরম দিল্লি। রাজ্য বিজেপির ঐক্য ছবি। শপথ জটিলতায় চিঠি রাজ্যের। উইকেন্ডে বৃষ্টি। নমস্কার, সন্ধ্যা ঠিক 6টায় নিউজ রুম থেকে কলকাতা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। এবং কলকাতা শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবরে নজর রাখতে হবে। কেন রাজনৈতিক? তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল দিল্লি সফর। তবে তার আগেই গতকাল যখন প্রধানমন্ত্রীর সঙ্গে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক হয়েছিল করোনা পরিস্থিতি নিয়ে, তখন তিনি পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। আজ সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দিল্লি সফরের আগেই। চিঠি দিলে দে ডোন্ট রেসপন্ড। এবং আমার মনে হচ্ছে কালকে কোভিড এজেন্ডা ছিল না, এজেন্ডাটা ছিল এটা। এবং আগামী দিন আরো বাড়াবে। নিজেরা 17.3 লক্ষ কোটি টাকা ইনকাম করেছে মানুষের পকেট কেটে। কিসের জন্য? এই টাকাটা না কাটলেই হতো না? 14 বার দাম বাড়িয়েছে। তুমি দাম বাড়াবে, রাজ্যের সব টাকা কেটে নেবে, পাওনা দেবে না, আর দোষ হলে রাজ্যের দোষ। আমি মনে করি ইমিডিয়েট ডোমেস্টিক গ্যাস 300 টাকা দাম কমানো উচিত, ইমিডিয়েট, যেটা বাড়িয়েছে রিসেন্ট। পেট্রোল ডিজেলের দাম ইমিডিয়েট কমানো উচিত। রাজ্যগুলোর গায়ে দিয়ে দোষ, সাধু সেজেছে সব নন্দঘোষ। প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন। সোমরাজ, একটু মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্যের তাৎপর্য জানতে চাইবো, তার কারণ আগামীকাল দিল্লি সফর মুখ্যমন্ত্রী। দেখো, তাৎপর্য এই জায়গাতেই, কারণ আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। পরশুদিন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকার কথা রয়েছে একটি অনুষ্ঠানে, বিচারপতিদের একটি অনুষ্ঠানে থাকার কথা রয়েছে। সেখানে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন তাই নয়, অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও থাকার সম্ভাবনা রয়েছে সেই অনুষ্ঠানে। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে বক্তব্য সেখান থেকে তিনি স্পষ্ট করে দিলেন যে আগামী দিনে কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের দাম আরও বাড়াতে চলেছে। সেক্ষেত্রে অবিজেপি শাসিত রাজ্যগুলির কাছে এই বার্তাই যাতে তারা আন্দোলন গড়ে তোলেন। এবং সেক্ষেত্রে যদিও অবিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা একসঙ্গে কোনো চিঠি লিখবেন নাকি বা কোনো দাবি জানাবেন নাকি, সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে বারবার কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখলেও চিঠির কোনো উত্তর আসে না। প্রসঙ্গত এর আগেও যখন পেট্রোপণ্যের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার, তখনও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন, তার প্রতিবাদ জানিয়েছেন। এমনকি কলকাতা শহরে মিছিল পর্যন্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও লাগাতার পেট্রোপণ্যের দাম বেড়ে যাচ্ছে। গ্যাসের দাম, অন্তত ডোমেস্টিক গ্যাসের দাম যেভাবে বেড়ে যাচ্ছে তা নিয়েও কিন্তু একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন, কিন্তু চিঠির কোনো উত্তর এসে পৌঁছায়নি। আর সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল মুখ্যমন্ত্রী দিল্লি সফর। তার আগেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তার কারণ মুখ্যমন্ত্রী দাবি রেখেছেন কেন্দ্রের কাছে যাতে ডোমেস্টিক গ্যাসের দাম 300 টাকা কমানো হয়। এই দিক থেকেই তাৎপর্যপূর্ণ। আগামীকাল যেখানে মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন, পরশুদিন প্রধানমন্ত্রী থাকবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, অবশ্যই সেই দিকে নজর থাকবেই। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে 1-to-1 বৈঠকের কোনো সম্ভাবনা নেই, কিন্তু অবশ্যই পেট্রোপণ্যের ইস্যু অন্তত মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়া সফরের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং এই ইস্যুতে আগামীকাল যে দিল্লিও সরগরম হতে চলেছে। ধন্যবাদ সোমরাজ, আপাতত ধন্যবাদ। এবং ব্যাটেল গ্রাউন্ড দিল্লি বলা চলে, তার কারণ দিল্লি, আগামীকাল দিল্লিতে বিজেপি এবং তৃণমূলেরও একাধিক কর্মসূচি রয়েছে। তবে তার আগে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য কিভাবে দেখছে বিজেপি, রাজ্য বিজেপি শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। শ্রমিক দা, আপনি শুনেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য, কিভাবে দেখছেন আপনারা? মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য। রাজ্যবাসীর সামনে দাঁড়িয়ে তিনি কেন্দ্র সরকারকে, দেশের প্রধানমন্ত্রীকে এবং দেশের শাসক দলকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাবার একটা ব্যর্থ প্রচেষ্টা করেছেন। এর আগে উনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, এনডিএ জমানায় ছিলেন, ইউপিএর সময় ছিলেন। কন্ট্রোল মার্কেটে কিভাবে পেট্রোল, ডিজেল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের মূল্য বৃদ্ধি হয় বা কমে সেটা ওনার অজানা নয়। উনি বলছেন বিদেশে যখন দাম বাড়ে তখনও দাম বাড়ে, আর যখন দাম কমে যায় ক্রুড অয়েলের তখনও এখানে ভারত সরকার দাম বাড়িয়ে রাখে। তো এটা একটা কমন ফেনোমেনন। আমাদের একটা নির্দিষ্ট ট্যাক্স ইম্পোজ করা, উৎপাদন শুল্ক আছে কেন্দ্রের, সেখান থেকে একটা অংশ রাজ্য পায়। সেখানে একটা স্পেস নাই, এডুকেশনাল স্পেস, এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার স্পেস, রোডওয়েজ ইনফ্রাস্ট্রাকচার,
এর জন্য কেন্দ্র সরকার টাকা নেয়। এখন এই কেন্দ্র সরকার যদি এই টাকাগুলো নেওয়া বন্ধ করে দেয়, তাহলে স্কুলে কোথা থেকে পয়সা দেবে রাজ্যকে? কেন্দ্র তো কোনো রাস্তা বানায় না, রাস্তাগুলো রাজ্যে তৈরি হয়। সুতরাং কেন্দ্রের কেউ নর্থ ব্লক কিংবা সাউথ ব্লকে ধান কিংবা আলুর চাষ হয় না। পশ্চিমবঙ্গে যে জল জীবন প্রকল্প চলেছে, কেন্দ্র সরকার যদি টাকা না দেয় কিভাবে চলবে? কিভাবে মুখ্যমন্ত্রী নাম বদল করতে পারবেন? যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না আছে, কিভাবে বাংলা আবাস যোজনা হবে? এগুলো রাজনৈতিক প্রচার। ধন্যবাদ, ধন্যবাদ সুমিতা। এবং দিল্লি, এই মুহূর্তে দিল্লির তাপমাত্রা যদি বলি তাহলে এই সন্ধ্যে 6টাতেও 42 ছুঁই তাপমাত্রা। দিনভর 44-44-এর থেকে বেশি, কখনো তার থেকে কিছুটা কম, অর্থাৎ 40-এর উপরে গত কয়েকদিন ধরে রয়েছে তাপমাত্রা। এবং বলা ভালো সেই তাপমাত্রার পারদ আরও চড়ছে, তার কারণ রাজনীতির উত্তাপ বাড়ছে। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে, যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে 1-to-1 বৈঠকের কোনো সম্ভাবনা নেই, কিন্তু তৃণমূল আর বিজেপির আলাদা আলাদাভাবে একগুচ্ছ কর্মসূচি রয়েছে আগামীকাল। সেসব নিয়ে জানবো নয়াদিল্লি থেকে এই মুহূর্তে সরাসরি প্রতিনিধি রাজীব আমার সঙ্গে রয়েছেন। রাজীব, দিল্লির উত্তেজনার পারদ কতটা চড়ছে? দিল্লির উত্তাপ ঠিক কোন জায়গায় এই মুহূর্তে? একদমই। দেখো অতনু, তোমাকে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল সন্ধেবেলায় তিনি দিল্লিতে পৌঁছবেন। আর এমন একটা সময় তিনি আসছেন যখন, যেমনটা তুমি বললে, যে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে একেবারে কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক মন্ত্রী এবং প্রধানমন্ত্রী নিজে তিনিও মুখ খুলেছেন এবং তিনি দায়ী করেছেন অবিজেপি শাসিত রাজ্যগুলিকে। সেই সময়ে মুখ্যমন্ত্রী দিল্লিতে আসছেন। আর ঠিক সেই সময়তেই বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীরা তারা বাংলা থেকে বেশ কয়েকজনকে নিয়ে এসছেন। 30 জন পরিবার, যারা বলা হচ্ছে নিপীড়িত পরিবার, তাদের নিয়ে তারা রাষ্ট্রপতির কাছে সঙ্গে দেখা করবেন। তাদের নিয়ে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করবেন রাত্রি 9টায়, রাষ্ট্রপতির সঙ্গে দুপুর 12টায়। এরকম যখন কর্মসূচি, তখন তৃণমূল কংগ্রেসের একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা তারা প্রয়াগরাজ নিয়ে যাবে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে। অর্থাৎ বুঝতে পারছো যে একেবারে হাই ভোল্টেজ বলা যেতে পারে। এমনিতেই যেমনটা তুমি বললে যে দিল্লির তাপমাত্রা একেবারে 44 ডিগ্রি পার করে যাচ্ছে, সেই সময় রাজনৈতিক উত্তাপও কিন্তু যথেষ্ট তরতরিয়ে বাড়ছে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে আসছেন, ঠিক সেই সময়ই একাধিক কর্মসূচি, একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের, একদিকে বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীদের। কার্যত বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীরা বাংলার অবস্থা, বাংলার রাজনৈতিক পরিপ্রেক্ষিত তারা তুলে ধরতে চাইছেন জাতীয় সংবাদ মাধ্যমের কাছে। কোথাও না কোথাও অস্বস্তিতে ফেলার তৃণমূল কংগ্রেসকে চেষ্টা করা হচ্ছে। আর এই নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, তিনিও যেমন গতকাল তিনি মুখ খুলেছেন, প্রধানমন্ত্রী যখন কোভিড নিয়ে বৈঠক যেটা ছিল, ঠিক তেমনই আজ সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব, আপাতত ধন্যবাদ, নজর থাকবে আমাদের দিল্লিতে। তবে মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়া, তার আগে তার সুর চড়ানো, এই সব বিষয় নিয়ে রাজনৈতিক চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিজেপি, তৃণমূল, কি বক্তব্য, তাদের কি প্রতিক্রিয়া শুনুন। 56 জন কর্মী আমাদের প্রাণ হারিয়েছে, তাদের মধ্যে থেকে কিছু পরিবারের লোককে আমরা দিল্লিতে নিয়ে যাচ্ছি মাননীয় রাষ্ট্রপতির সাথে দেখা করানোর জন্য। তারা দেখা করবেন এবং দেখা করে তারা সেখানে তাদের দুঃখের কথা বলবেন যে তাদের উপরে কী ধরনের অত্যাচার হয়েছে। কারণ যে ধরনের অত্যাচার হয়েছে, ভারতবর্ষের সংবিধান এই ধরনের অত্যাচার কোনো একটি রাজনৈতিক দল করে বলে তার কর্মী সমর্থকদের বা তার পরিবারের উপর কিন্তু অ্যাপ্রুভ করে না। ভারতের সংবিধান বিরোধী এই ধরনের আচরণ শাসক দলের। তাদের তো উচিত হচ্ছে যে উত্তরপ্রদেশে যে ফেক কাউন্টারে 1,500 মানুষ খুন হয়েছে, যার জন্য আজকে আমেরিকার, ইংল্যান্ডের পার্লামেন্টে পর্যন্ত হইচই হচ্ছে যে ভারতবর্ষে মানবাধিকার হরণ হয়েছে, তো সে নিয়ে একটু মোমবাতি জ্বালান একবার। এদিকে আবার অমিত শাহ আসছেন রাজ্যে, আর অমিত শাহ আসার আগে বিজেপির প্রকাশ্যে যে ফাটল চলে আসছে, সেই ফাটল কোথাও যাতে না দেখা যায় সেই চেষ্টা চলছে। ঠিক যেমন দেখা গেল চুঁচুড়ায় বিজেপির আইন অমান্য কর্মসূচি, আর সেখানে একই ফ্রেমে দেখা গেল সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়কে। প্রতিনিধি সৌরজ্যোতি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সৌরজ্যোতি, এই তিনজন এক ফ্রেমে দলের কর্মী সমর্থকদের মনোবল অনেকটাই চাঙ্গা করলো কি? দেখো, সম্পূর্ণটাই কিন্তু রাজনৈতিক কৌশল, এমনটাই
বিজেপি শিবির মনে করছে। তুমি দেখেছো হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি বিভিন্ন কারণে দল থেকে বিচ্যুত ছিলেন এবং রাজ্যের বিভিন্ন কর্মসূচি, যেই কর্মসূচিতে তার অংশগ্রহণ করার গুরুত্ব ছিল, সেই কর্মসূচি তিনি উপেক্ষা করেই অনেক সময় দিল্লিতে গিয়ে থেকেছেন বা তিনি প্রকাশ্যেই সেই সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেননি এবং এখান থেকে কিন্তু দলীয় সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছিল এবং তারপরেই রাজ্যের প্রাক্তন সভাপতি এবং সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তার সঙ্গে কিছু মতান্তর লক্ষ্য করা গিয়েছিল এবং এই পটভূমিতেই কিন্তু কার্যত গোষ্ঠীদ্বন্দ্ব, সেই সমস্ত অভিযোগও বিজেপির বিভিন্ন ক্ষেত্রেই ওঠে এবং তার মধ্যেই তুমি জানো আগামী 4 তারিখ রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এখানেই সাংগঠনিক বৈঠকও তিনি করবেন। যেমনটা মনে করা হচ্ছে সাংগঠনিক বৈঠকের আগেই দলের অন্দরের যে সন্তুলন, অর্থাৎ দলের যে প্রকাশ্য দিক, সেই বিষয়তে যাতে কোনো রকম ভাবে কোনো মতান্তর, কোনো মতানৈক্য প্রকাশ্যে না আসে, সেই কারণেই কিন্তু মূলত এই 3 যুযুধান নেতা নেত্রী তারা কিন্তু আজকে মিছিলে অংশ নিলেন। তোমরা জানিয়ে রাখি হুগলি সাংগঠনিক জেলার চুঁচুড়ায় আইন অমান্য কর্মসূচি এবং সেই কর্মসূচিতেই কিন্তু লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার তারা একই সারিতে হাঁটলেন। যেমন ধন্যবাদ। রাজ্যের পরিষদীয় সচিব তিনি চিঠি লিখলেন, কারণ রাজ্য চায়, রাজ্যপালকে এই চিঠি লিখেছেন অবশ্যই, কারণ রাজ্য চায় যে স্পিকারের যে বিশেষ ক্ষমতা, সেই ক্ষমতা যাতে আবার ফিরিয়ে আনা সম্ভব হয়। তার কারণ বাবুল সুপ্রিয়র শপথ এবং সেই শপথের জন্য যে অনুমতি, সেই অনুমতি এখনো পর্যন্ত তাতে রাজ্যপালের সায় না দেওয়া এবং সার্বিকভাবে বাবুল সুপ্রিয়র শপথ যাতে করানো যায় সেই প্রক্রিয়া বা নতুনভাবে সেই প্রক্রিয়ার মধ্যে যেতে চাইছে রাজ্য। আরও জানবো এ বিষয়ে, সংক্ষেপে জেনে নিতে চাইব প্রতিনিধি অরূপ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অরূপ, 16 এপ্রিল বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বাবুল সুপ্রিয় জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী হিসেবে। তারপর থেকে তার যে নিয়মমাফিক শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ নেওয়ার বিষয়টি ঝুলে রয়েছে এবং এই বিষয়ে তার 16 তারিখের পরেই বিধানসভা থেকে পরিষদীয় দপ্তরের কাছে, রাজ্য সরকারের পরিষদীয় দপ্তরের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে রাজ্যপালের কাছে প্রথমাধিক যে অনুমোদন নেওয়ার, সেই অনুমোদন নেওয়ার জন্য চিঠি পাঠাতে এবং সেই মতো চিঠিও পাঠানো হয়। কিন্তু গতকাল পর্যন্ত সেই বিষয়ে কোনো অনুমোদন রাজ্যপালের রাজভবন থেকে না আসার পরে সেই বিষয়টা নিয়ে একটা প্রবল অনিশ্চয়তা তৈরি হয়। যেটা জানা যাচ্ছে যে আজকের পরিষদীয় সচিব, নবান্নের পরিষদীয় দপ্তরের সচিব বিপি গোপালিকা, তিনি রাজভবনে রাজ্যপালের কাছে একটি চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠিতে মূলত রাজ্যপাল যে ক্ষমতা স্পিকারকে দেন শপথ গ্রহণের ব্যাপারে, সেই যে ক্ষমতা তিনি রিভোক করেছিলেন, ফিরিয়ে নিয়েছিলেন, সেই প্রত্যাহার করা ক্ষমতা যাতে তিনি আবার স্পিকারকে ফিরিয়ে দেন, সেই ব্যাপারেই পরিষদীয় সচিব চিঠি লিখেছেন। এখন এই পর্যায়ে যেটা রয়েছে, সেখানে রাজ্যপাল যতক্ষণ না পর্যন্ত সেই ব্যাপারে অনুমোদন দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু শপথ নেওয়ার বিষয়টা ঝুলে থাকছে। ফলে খুব স্বাভাবিকভাবে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বাবুল সুপ্রিয়র শপথকে ঘিরে। ধন্যবাদ। দেউচা পাচামিতে কাজ যদি শুরু হয় তাহলে তার সুফল শুধু বাংলা নয়, সারা ভারত পাবে, অন্তত বিশেষজ্ঞরা তা মনে করছেন। Reserve at Deucha Pachmi with 1,198 million tons of coal has been found, where more than 1 lakh people will be employed. দেউচা পাচামিতে প্রস্তাবিত খনি প্রকল্পকে সামনে রেখে বঙ্গে লগ্নি টানার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার সেই প্রকল্প নিয়েই আসার কথা বিশেষজ্ঞদের মুখে। তাদের দাবি শুধু বাংলা নয়, দেউচার কয়লায় উপকৃত হবে গোটা দেশ। অনেক সম্ভাবনা আছে, রাজ্যের তো বটেই, দেশের আর্থিক উন্নতির জন্য একটা বড় কন্ট্রিবিউশন হবে দেউচা পাচামি প্রজেক্টে। দেউচার প্রকল্প নিয়ে চর্চা শুরু হওয়ার পর থেকেই অনেকে দাবি করছেন সেখানে কয়লা মাটির অনেক গভীরে রয়েছে, ফলে ওই কয়লা তুলে আনা এত সহজ নয়। বিশেষজ্ঞরা তা মানতে নারাজ। দেউচা পাচামি মাইন করা যাবে, ইকোনমিক্যালি সাস্টেনেবলি মাইন করা যাবে, টেকনোলজি আছে। আই এম শিওর নাও টুডে দ্য টেকনোলজি ইজ অ্যাভেলেবল, যেখানে একদম সেফ মাইনিং প্রমোট করা যায়। বাংলার লগ্নির আকাশে এখন দেউচা পাচামির স্বপ্ন। ইতিমধ্যে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।
এই পরিস্থিতিতেই প্রকল্প নিয়ে আসার কথা বিশেষজ্ঞদের মুখে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা। ইউক্রেন ফেরত যে পড়ুয়ারা, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। মেডিকেল স্টুডেন্ট টোটাল 412, তার মধ্যে 6th ইয়ার স্টুডেন্টস আছে টোটাল 23, মানে ফাইনাল হয়ে গেছে। তাদের আমরা অ্যালাউ করছি ইন্টার্নশিপ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যাজ পার নর্মস। 5th year and 4th year students, they will be allowed to undergo observing seat at different medical college in a distributed manner, 15-20 students per colleges. 3rd year and 2nd year students will be allowed to attend practical classes at different government medical colleges in a distributed manner, 15-20 per college. 1st year students, 1st and 2nd semester, all those যারা নিট কোয়ালিফাই করেছে 2021 কারেন্ট ইয়ারে, 69 জনকে আমরা অ্যালাউ করছি to appear for counseling immediately at our private medical colleges. আবহাওয়ার খবর এবং কিছুটা হলেও স্বস্তির খবর, কারণ রবিবারই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি হতে পারে রবিবার। প্রতিনিধি ইরান আমার সঙ্গে শুনেছেন সরাসরি। ইরান, কি বলছে হাওয়া অফিস? এর আগে সোমবার বৃষ্টি হতে পারে এরকম সম্ভাবনার কথা শোনালেও আরো 24 ঘন্টা এগিয়ে এলো তাহলে বৃষ্টি। দেখো, তীব্র অস্বস্তি গরমের মধ্যে কিছুটা স্বস্তির খবর। তার কারণ এই যে গরম, এই গরমের দাবদাহ চলছে এবং মানে প্রবল গরম কষ্ট এবং রীতিমতো লু বইছে, সেই জায়গায় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে শনিবারে কিছুটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং রবিবার থেকে বৃষ্টি এবং বৃষ্টির পরিমাণ কিন্তু সোমবার বাড়বে। অর্থাৎ আরও দিন দুয়েক এই কষ্ট সামাল দিতে পারলে কিন্তু সেক্ষেত্রে বৃষ্টি আসছে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া তার সম্ভাবনাও রয়েছে এবং সেই খবরই আবহাওয়া দপ্তর দিচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু একটা স্বস্তির বার্তা পাওয়া যাচ্ছে। মূলত যেটা জানানো হচ্ছে যে রোববার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জোরালো হয়েছে এবং পাশাপাশি হাওয়ার দাপট থাকবে এবং হাওয়ার দাপটটা কিন্তু আগামীকাল থেকে অনুভূত হবে। পূবালি হাওয়ার দাপট বাড়বে। অর্থাৎ এই যে অস্বস্তিকর পরিস্থিতি, এটা থেকে আস্তে আস্তে একটু চেঞ্জ হবে, এই বার্তাটা কিন্তু আছে। এবং শনিবার কিন্তু আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে, অর্থাৎ এই রোদের যে তাপ সেটা থেকে একটু হলেও স্বস্তির সম্ভাবনা আছে। বাঁকুড়া এবং বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় ইতিমধ্যেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি হতে শুরু হবে উত্তরবঙ্গে। আস্তে আস্তে সেই স্বস্তি কিন্তু রবিবার থেকে দক্ষিণবঙ্গে, বিশেষ করে কলকাতা সহ বিভিন্ন জেলা, কিন্তু তবে এখনো পর্যন্ত যে গরম এবং যে দহনের ছবি আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখছি, তাতে 2 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত রাজ্যের 2 প্রান্ত থেকে। মুর্শিদাবাদে 1 জনের এবং পুরুলিয়ায় 1 জনের মৃত্যু হয়েছে এই তীব্র গরমেই। পুরুলিয়ায় 1 জন এবং মুর্শিদাবাদে 1 জন, অর্থাৎ মোট 2 জনের এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। চালক কোথায়? চালক পাওয়া যাচ্ছে না, আর তাই ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে মেট্রো এখনো চালানো সম্ভব হচ্ছে না। পাখা মেলছে কলকাতা মেট্রো। শীঘ্রই ইস্ট ওয়েস্ট মেট্রোয় শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হওয়ার কথা, কিন্তু চালকের অভাবে সেই পরিষেবা সুষ্ঠুভাবে শুরু করা নিয়েই প্রশ্ন উঠছে। এই মুহূর্তে অতিরিক্ত পরিষেবা দিতে যে পরিমাণ চালকের প্রয়োজন তা মেট্রো রেলের কাছে নেই। মেট্রোয় ফুলবাগান থেকে সেক্টর 5 পর্যন্ত যে ট্রেন চলে তাতে চালক রয়েছেন 21 জন। এখন শুধু চালক নিজেই একার দায়িত্বে ট্রেন চালান, পেছনের কামরায় কোনো গার্ড থাকেন না। শিয়ালদা পর্যন্ত মেট্রো চালু হলে অন্তত 3 গুণ বেশি লোক লাগবে, কিন্তু সেই পরিমাণ মোটরম্যান পাওয়া যাবে কিনা তা নিয়ে এখন সংশয়। এখন উত্তর দক্ষিণ ও ইস্ট ওয়েস্ট মেট্রো মিলিয়ে 268 জন মোটরম্যান থাকার কথা। মেট্রোর কাছে আছে 210 জন। সম্প্রতি 8 জন শান্টম্যানকে প্রমোশন দিয়ে মোটরম্যান করা হয়েছে। তাতেও সমস্যা মিটবে তো? কারণ এসবের মাঝে অনেকে আবার অবসরও নিচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল থেকে মোটরম্যান চেয়ে পাঠিয়েছে মেট্রো। প্রয়োজন হলেই আমরা মোটরম্যান পাবো। তাদের 3 মাস ট্রেনিং করিয়ে মেট্রোতে চালাবার মতো অবস্থায় তারা তৈরি হয়ে যান। ওপেন লাইন বা পূর্ব বা দক্ষিণ পূর্ব রেল থেকে আসা চালকদের মেট্রো চালানোর জন্য কমপক্ষে 3 মাসের প্রশিক্ষণ দরকার পড়বে। এরই মাঝে আরো বেশ কয়েকজন অবসর নিয়ে নেবেন।
ফলে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে মেট্রো রেলের চালক নিয়োগ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না বলেই মনে করছেন মেট্রো রেলের আধিকারিকদেরই একাংশ। ক্যামেরা খোকন দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।